বিজয়ের মাস ডিসেম্বরে আপনারা শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলি আজ দ্বিতীয় পর্ব। গল্প শুনছেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। মার্চ ১২, ১৯৭১ শুক্রবার। কিটিকে নিয়ে মহাঝামেলায় পড়েছি। তার জন্য এই বুড়ো বয়সে নতুন করে সাধারণ জ্ঞানের বই পড়ে তথ্য জোগাড় করতে হচ্ছে। এত মিছিল, মিটিং, বিক্ষোভ দেখেও সে যেন মেনে নিতে পারছে না পূর্ব পাকিস্তানের জনগণের এই বিক্ষোভ ন্যায়সঙ্গত, তাদের স্বাধিকারের দাবি ন্যায়সঙ্গত। কিটি বলছে, তোমরা তো খালি মুখেই বলছো তোমরা বঞ্চিত, পশ্চিম পাকিস্তান তোমাদের প্রতি অন্যায় করছে, তোমাদের টাকা দিয়ে নিজেদের পেট ভরাচ্ছে, কিন্তু এই অভিযোগের সমর্থনে ফ্যাক্টস কই, ফিগার্স কই? কোন কোন খাতে তোমরা বঞ্চিত, শোষিত তার স্ট্যাটিস্টিক্স দেখাও। শোনো কথা, শোষণ বঞ্চনার পরিসংখ্যান আমি মুখস্থ করে রেখেছি নাকি? কিন্তু কিটিকে তো আর বলতে পারি নে, আমার অত মনে নেই, তুমি বই কাগজপত্র পড়ে নিজে জেনে নাও। সুতরাং আবার নতুন করে গত ২৪ বছরের অর্থনৈতিক বৈষম্য, শোষণ, অবিচারের পরিসংখ্যান ঘাটছি। পাই পয়সা ধরে কিটিকে দেখিয়ে দেব চাল, আটা, নুন, কাগজ, সোনা থেকে শুরু করে সব খাতে কিভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শুষে ছিবড়ে করে দিচ্ছে। শেখের নির্বাচনী পোস্টার সোনার বাংলা শ্মশান কেন খুঁজে বেড়াচ্ছি, ওটা কিটিকে দেখাতে পারলে আমার কাজ ১২ আনা হাসিল হয়। ওতে পাই পয়সা হিসেব ধরে বড় বড় অক্ষরে লেখা আছে বৈষম্য ও শোষণের সমস্ত তথ্য, কিন্তু কারো কাছে যদি এক কপি থাকে। মার্চ ১৪, ১৯৭১ রবিবার। বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার কবি সাহিত্যিকরা লেখক সংগ্রাম শিবির নামে একটি কমিটি গঠন করেছেন। আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, সদস্য সিকান্দার আবু জাফর, আহমেদ শরীফ, শওকত ওসমান, শামসুর রহমান, বদরুদ্দিন উমর, রণেশ দাশগুপ্ত, সাইয়দ আতিকুল্লাহ, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, রুকনুজ্জামান খান, আব্দুল গাফফার চৌধুরী, সুফিয়া কামাল, জহির রায়হান, আব্দুল গনি হাজারি এবং আরও অনেকে। কমিটি কয়েকদিন আগেই গঠিত হয়েছে। আজ বিকেল ৫টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এর জরুরি সভা অনুষ্ঠিত হল। আহমেদ শরীফ স্যার সভাপতি। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে লেখকদের সংগ্রামী ভূমিকা সম্পর্কে উদ্দীপনাময় বক্তৃতা করলেন রণেশ দাশগুপ্ত, আলাউদ্দিন আল আজাদ, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, হাসান হাফিজুর রহমান, রাবেয়া খাতুন, আহমেদ সফা ও আরও কয়েকজন। আমি সাহিত্যিকও নই, বক্তাও নই। আমি পেছনের দিকে চেয়ারে বসে থেকে শুনলাম আর ভেতরে ভেতরে উদ্দীপ্ত হলাম। মিটিং শেষে সকলে মিছিল করে বেরোলেন শহীদ মিনারের উদ্দেশ্যে। বাংলা একাডেমি থেকে শহীদ মিনার বেশি দূর নয়। আমার হাঁটুর ব্যথাটাও গত কয়েকদিন ধরে নেই। সাহস করে আমিও মিছিলে সামিল হলাম। শিল্পীরাও পিছিয়ে নেই। মার্চের প্রথম থেকেই বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমের শিল্পীরাই অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে মিটিং, মিছিল, গণসঙ্গীতের অনুষ্ঠান ইত্যাদি করে আসছিলেন। এখন আবার বিভিন্ন শিল্পী সংস্থা থেকে প্রতিনিধি নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সভাপতি আলী মনসুর, সম্পাদক সৈয়দ আব্দুল হাদি, কোষাধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সদস্য মোস্তফা জামান আব্বাসী, জাহেদুর রহিম, ফেরদৌসী রহমান, বশির আহমেদ, খানাতুর রহমান, বারিন মজুমদার, আলতাফ মাহমুদ, গোলাম মোস্তফা, কামরুল হাসান, অজিত রায়, হাসান ইমাম, কামাল লোহানী, জি এ মান্নান, আব্দুল আহাদ, সমর দাস, গহর জামিল, রাজ্জাক ও আরও অনেকে। বেতার ও টিভি কেন্দ্রে মিলিটারি কেন মোতায়েন করা হয়েছে, এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ। মার্চ ১৫, ১৯৭১ সোমবার। খেতাব বর্জন শুরু হয়ে গেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন তার হেলালে ইমতিয়াজ খেতাব বর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ মুনির চৌধুরী সিতারায় ইমতিয়াজ খেতাব বর্জন করেছেন। নাটোর হতে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ডক্টর শেখ মোবারক হোসেন তমঘায়ে পাকিস্তান, ফরিদপুরের প্রাদেশিক পরিষদ সদস্য শেখ মোশাররফ হোসেন তমঘায়ে কায়েদে আজম খেতাব বর্জন করেছেন। দৈনিক পাকিস্তান সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনও তার সিতারাই খিদমত এবং সিতারাই ইমতিয়াজ খেতাব বর্জন করেছেন। আরও কে কে যেন খেতাব বর্জন করেছেন, নামগুলো মনে করতে পারছি না। সমস্ত দেশ স্বাধীনতা আন্দোলনের জোয়ারে টালমাটাল, প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সর্বত্র। ব্যাপার স্যাপার দেখে বিদেশিরাও ভয় পেতে শুরু করেছে। পশ্চিম জার্মানি এবং যুক্তরাজ্য সরকার তাদের কিছু নাগরিককে বাংলাদেশ থেকে সরিয়ে নিতে শুরু করেছে। রুমি জার্মান কালচারাল সেন্টারে জার্মান ভাষা শিখত। সেই সুবাদে তার এক জার্মান টিচারের বাড়িতে যাওয়া আসা ছিল। সেই ম্যাডামের কাছ থেকেই জানা গেল তারা চলে যাচ্ছেন। যাওয়ার আগে ম্যাডাম রুমিকে চা খেতে ডেকেছিলেন তার বাড়িতে।
রুমি ফিরে এসে বলল, ওরা আপাতত ব্যাংকক যাচ্ছেন, তারপর কি হবে এখনও জানেন না। আমি বললাম, তাহলে আমাদের গুলশানের বাড়ির ভাড়াটেরও নিশ্চয়ই যাবে। 65 সালের পাক ভারত যুদ্ধের সময় তো সবাই ব্যাংককে চলে গিয়েছিল। আমাদের ভাড়াটে একজন আমেরিকান, তার বউকে ফোন করলাম। তিনি বললেন, যুক্তরাষ্ট্র সরকার এখনও তাদের নাগরিকদের সরাবার কথা চিন্তা করেনি। আমরা আপাতত কোথাও যাচ্ছি না, ঢাকাতে আছি। ও হ্যাঁ, জাতিসংঘের কর্মচারীদেরও কিন্তু এখনও ঢাকা থেকে সরাবার কোনো প্ল্যান হয়নি, সুতরাং নিশ্চিন্ত থাকতে পারো। আমি মনে মনে বললাম, আমাদের আর দুশ্চিন্তার কি আছে, আমরা তো মাটিতেই বসে আছি। আছাড় খাবার ভয় আমাদের নেই, যত ভয় তোমাদেরই। 65 সালের পাক ভারত যুদ্ধের সময় কিভাবে ব্যাংকক পালিয়েছিলে তা কি আর মনে নেই? কিন্তু দেশের অবস্থা যে গুরুতর আকার ধারণ করেছে তাতে কোনো সন্দেহ নেই। আকাশে আশঙ্কার কালো মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। দেশের ঘূর্ণি বিধ্বস্ত এলাকায় সাহায্য দেবার জন্য গম বোঝাই একটা মার্কিন জাহাজ আসছিল, সেটাকে চট্টগ্রাম বন্দরে নোঙর করতে দেওয়া হয়নি। ইসলামাবাদ থেকে জরুরি নির্দেশ দিয়ে করাচি যেতে বলা হয়েছে। এই নিয়ে দারুণ হইচই এখানে। ক্যাপ্টেন মনসুর আলী এ বিষয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত দাবি করে খবরের কাগজে বিবৃতি দিয়েছেন। সরকার কাগজে পাল্টা বিবৃতি দিয়েছে এই বলে যে আদৌ কোনো গমবাহী জাহাজ চট্টগ্রামে আসার কথা ছিল না। আজিম ভাই কিছুতেই প্লেনের টিকিট পাচ্ছেন না। বেচারি লন্ডন থেকে দেশে বেড়াতে এসেছিলেন মাত্র 3 সপ্তাহের ছুটি নিয়ে। প্লেনের টিকিট না পেয়ে ছুটি এখন 4 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। 2টো টেলিগ্রাম করেছেন, তারপর ট্রাঙ্কল করেছেন। টেলিফোনে বসের গলার স্বরে আতঙ্কিত হয়ে পড়েছেন, আর বুঝি চাকরি থাকে না। অথচ পিআইয়ের ফ্লাইটে নাকি রোজই শয়ে শয়ে অবাঙালি পশ্চিম পাকিস্তান যাচ্ছে। খবরের কাগজেও এ নিয়ে সংবাদ বেরিয়েছে। কোনো বাঙালি প্লেনের টিকিট পাচ্ছে না, অথচ বিপুল সংখ্যক অবাঙালি রোজই প্লেনে করে বাংলাদেশ ছেড়ে যাচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীরা, এরা এদের বউ ছেলে মেয়েদের সেই ফেব্রুয়ারি মাস থেকেই পাঠিয়ে দিতে শুরু করেছিল, এখন নিজেরা পালাচ্ছে। এদিকে শয়ে শয়ে সিলেটি বাঙালি লন্ডন থেকে ছুটি কাটাতে এসে আটকা পড়ে গেছে, টিকিট পাচ্ছে না। অথচ পিআইএ এদেরকে অন্য এয়ারলাইন্সের টিকিট এন্ডোর্স করার অনুমতিও দিচ্ছে না। আজ বিকেলের প্লেনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় এসে নেমেছেন। মার্চ 16, 1971 মঙ্গলবার। রুমিকে নিয়ে বড্ড উদ্বেগে আছি। কয়েকদিন বাড়িতে বসে বন্ধুবান্ধব নিয়ে প্রচুর মোগলাই পরোটা ধ্বংস করে তর্ক বিতর্কে মেঝ থেকে ছাদ পর্যন্ত ঝালাপালা করে এখন আবার বাইরে দৌড়োদৌড়ি শুরু করেছে। কোথায় যাচ্ছে, কি করছে, কখন খাচ্ছে কি না খেয়েই থাকছে, কিছুরই তাল পাচ্ছি না। আজ ওদের ড্রেসিং রুম পরিষ্কার করতে গিয়ে ওয়ার্ড্রোব খুলে নিচে জুতোর শাড়ির পেছনে হঠাৎ আবিষ্কার করলাম ইয়া মোটা ধ্যাবড়া 2টো হামানদিস্তা। অনেক আগে ছোটবেলায় দাদিকে হামানদিস্তায় পান ছেঁচে খেতে দেখেছি, কিন্তু সে হামানদিস্তা দেখতে বেশ সৌকর্যমণ্ডিত ছিল। আর এ হামানদিস্তা 2টো যেমন আকাট তেমনি ধ্যাবড়া। দুটো হামানদিস্তা ওয়ার্ড্রোবের ভেতর লুকোনো। কি হবে এ দিয়ে? রুমি বাড়ি ছিল না। জামি কাঁচোমাচো মুখে স্বীকার করল, বোমা পটকা বানানোর কাজে হামানদিস্তা একটি অত্যাবশ্যকীয় উপকরণ বটে। বোমা পটকা? কি গুঁড়ো করবি হামানদিস্তায়? মাল মশলা কই? জামি 2 ঠোঁটে পারষ্ট মুখে আঙুল তুলে দেখালো। আলনার তলায় ঝোলানো কাপড়ের আড়ালে কয়েকটা প্লাস্টিকের ব্যাগ, পেট মোটা, সুতলি দিয়ে মুখ বাঁধা। আমি কাঁপতে কাঁপতে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কি করি, কি বলি? সারা দেশ স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছে। ঢাকায়, রাজশাহীতে, চট্টগ্রামে সবখানে এই দাবি তুলে শান্তিপ্রিয় বাঙালিরা আজ মরিয়া হয়ে লাঠি সড়কি যা পাচ্ছে তাই হাতে নিয়ে ছুটে যাচ্ছে গুলির সামনে। ঘরে ঘরে নিজের হাতে বোমা পটকা, মলোটভ ককটেল বানিয়ে ঝাঁপিয়ে পড়ছে প্রতিপক্ষের উপর। এই রকম সময় আমার ছেলেকে আমি কি চাইব ঘরে আটকে রাখতে? আমি কি চাইব সে শুধু বন্ধুবান্ধব নিয়ে জাকিয়ে বসে স্বাধীনতার দাবি দেওয়ার প্রশ্নে তর্ক বিতর্ক, চুলচেরা বিশ্লেষণ নিয়ে মত্ত থাকুক? রুমি কখন ফিরেছে টের পাইনি। ফিরেই নিশ্চয়ই জামির কাছে সব শুনেছে। আমার ঘরে এসে সুইচ টিপে বাতি জেলে খুব শান্তস্বরে বলল, আম্মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি উঠে বসলাম। তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে। রুমি খাটে এসে বসলো আমার সামনে। আমি বললাম, ছোটবেলা থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছি, এমন কাজ কখনো করবে না যা আমাদের কাছে লুকোতে হবে। শিখিয়েছি, যদি কখনো কোনো বিষয়ে আমাদের মতের সঙ্গে তোমাদের মত না মেলে তাহলে আমাদেরকে বুঝিয়ে নিয়ে তোমাদের মতে ফেরাবে, তারপর সেই কাজটা করবে। রুমি তার স্বভাবসিদ্ধ মৃদু গলাতে বলল, আমি লুকিয়ে কিছু করছি না আম্মা, আব্বু তো সবই জানে।
আব্বুই আমাকে বেবি চাচার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। তোমাকে তো আগেই বলেছি আমি বেবি চাচার সঙ্গে কাজ করি, তবে কি কাজ করি বিস্তারিত বলা নিষেধ আছে। আমি রুমিকে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার খুব ভয় করছে রুমি। রুমি একটুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, ভয় করার স্টেজে আমরা নেই মা, আমাদের আর পেছন হটার কোনো উপায় নেই। তুই যাই বলিস রুমি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজই তো কেবল মুজিব ইয়াহিয়া বৈঠক শুরু হলো, ফয়সালা নিশ্চয় একটা হবে। রুমির মুখে কিরকম একটা হাসি ফুটে উঠল। কি যেন বলতে গেল সে, তার আগেই সিঁড়ির মুখে জামি চেঁচিয়ে ডাকল, মা, ভাইয়া, শিগগির এসো, খবর শুরু হয়ে গেছে, টিভিতে শেখ মুজিবকে দেখাচ্ছে। হুড়মুড়িয়ে উঠে নিচে ছুটলাম। খবর খানিকটা হয়ে গেছে। শেখ মুজিবের গাড়িটা প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে আসছে। সাদা ধবধবে গাড়িতে পতপত করে উঠছে কালো পতাকা। দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। প্রতিবাদের কালো পতাকা উঁচিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় গিয়েছেন শেখ মুজিব। এর আগে কোনোদিন পাকিস্তান সরকার বাঙালির প্রতিবাদের এই কালো পতাকা স্বীকার করে নেয়নি। এবার সেটাও সম্ভব হয়েছে। মার্চ 17, 1971, বুধবার। সকালে চায়ের টেবিলে সবাই হুমড়ি খেয়ে পড়েছে খবরের কাগজের উপর। পরিস্থিতি ও চাহিদার গুরুত্ব বুঝে মাসের 2-3 তারিখ থেকেই 3-4টে কাগজ রাখছি, যাতে বাড়ির সকলেই একই সঙ্গে সুখী থাকতে পারে। সবার নজর মুজিব ইয়াহিয়ার বৈঠকের খবরটার দিকে। অবশ্য খবর বিশেষ কিছু নেই। তারা রুদ্ধদ্বার কক্ষে 2.5 ঘণ্টা কাল আলোচনা করেছেন। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ শুধু বলেছেন, তারা দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা কেবল শুরু করেছেন। আলোচনা চলতে থাকবে, কারণ সমস্যা যা 2-3 মিনিটে তার সমাধান করা সম্ভব নয়। আজ বুধবার সকাল 10টায় আবার বসছেন তারা। রুমি হঠাৎ মুখ তুলে বলল, আম্মা, এই খবরটা দেখেছ? কোনটা? রুমি হাতের দৈনিক আজাদ পত্রিকাটা এগিয়ে দিল আমার হাতে। পড়লাম খবরটা। হেডিং হচ্ছে, জানেন কি রাজধানী ঢাকায় বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর কতজন পদস্থ ব্যক্তি অবস্থান করিতেছেন? খবরটা সংক্ষেপে হল, প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল হামিদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, মেজর জেনারেল ওমর এবং আরও 6 জন ব্রিগেডিয়ার ঢাকা এসেছেন। তবে এই সম্বন্ধে কোনো সরকারি সমর্থন পাওয়া যায়নি। কেবল প্রেসিডেন্টের জনসংযোগ অফিসার সাংবাদিকদের চাপে পীরজাদা ও ওমরের ঢাকা আসার কথা স্বীকার করেছেন। রুমি বলল, বুঝলাম মা, ব্যাপারটা আমার কাছে ঠিক সুবিধার ঠেকছে না। বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে এসে এত সেনাপতি সামন্ত সঙ্গে নিয়ে আসার মানেটা কি? আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তবু একটু ধমকে সুরে বললাম, তোরা খালি গুজবের আগে ছুটিস, এ খবরের কোনো ভিত্তি নেই তো। লোকে আগাম আশঙ্কা করে বলছে এ কথা। আলোচনা তো কেবল একদিন হয়েছে, 2-4টে দিন ধৈর্য ধরে দেখ না, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ওই আনন্দেই থাকো। তোমার কি রাজনৈতিক দূরদৃষ্টি বলতে কিছুই নেই আম্মা? রুমির কথায় বাধা পড়ল। কলিং বেল বেজে উঠেছে। যাবি তড়াক করে উঠেই দরজা খুলে চেঁচিয়ে বলল, মামা, নিয়োগী চাচা। আমিও চেঁচিয়ে উঠলাম, আরে তাই নাকি? খুব ভালো দিন এসেছেন তো, আপনাকে আমার খুব দরকার। অজিত নিয়োগী ঘরে ঢুকে হাসি মুখে বললেন, সেটা জেনেই তো কেমন এসে পড়েছি দেখুন। শরীফ ও আমি উঠে বসার ঘরের দিকে গেলাম। রুমি জামি নিয়োগী সাহেবকে আদাব দিয়ে উপরে উঠে গেল। আমি বললাম, দাদা, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথাবার্তা আছে, বসতে হবে অনেকক্ষণ, আর ঠিক ঠিক জবাব দিতে হবে। নিয়োগী দাদা হাসতে হাসতে বললেন, আরে বাপরে, কি এমন সাংঘাতিক কথা জিজ্ঞেস করবেন? একেবারে ঠিক ঠিক জবাব চাই। শরীফ খানিকক্ষণ কথা বলার পর উঠে দাঁড়ালো। আমার অফিস আছে, চললাম, আপনারা সাংঘাতিক সওয়াল জবাব করতে থাকুন। শরীফ চলে যাওয়ার পর আমি বললাম, আমি খুব স্পষ্ট কথায় 2টো প্রশ্ন করব, ঠিক ঠিক জবাব দেবেন কিন্তু। উনি হাসি মুখে বললেন, বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি খানিকক্ষণ মাথা নিচু করে মনে মনে কথাগুলো গুছিয়ে নিলাম। তারপর স্পষ্ট করে কেটে কেটে বললাম, 1 নম্বর প্রশ্ন, দেশে রক্তস্রোত বয়ে যাবার সম্ভাবনা আছে কিনা? 2 নম্বর প্রশ্ন, আমার কপালে পুত্রশোক আছে কিনা? প্রশ্ন শুনে নিয়োগী দাদা স্তব্ধ হয়ে বসে রইলেন। আমি খানিকক্ষণ অপেক্ষা করে বললাম, কই, জবাব দিচ্ছেন না? নিয়োগী দাদা একটু হাসলেন। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলে মনে হলো। কেশে গলা পরিষ্কার করে বললেন,
এইসব বিষয়কে নিশ্চিত করে কিছু বলা যায়? আমি জোর দিয়ে বললাম, কেন যাবে না? আপনি এত বড় অ্যাস্ট্রোলজার, কত বছর ধরে কত বিষয়ে ভবিষ্যৎবাণী করে আসছেন। আপনি কি বলতে চান দেশের বিষয় নিয়ে কিছুই ভাবনা চিন্তা করেননি? করেছি বই কি, তবে 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 নয়। কি চিন্তা ভাবনা করেছেন বলুন। রক্তস্রোতের সম্ভাবনা খুবই ছিল। পাকিস্তান হলো মকর রাশির অন্তর্গত দেশ। মকর রাশিতে এ সময় আছে রাহু ও শুক্র, আর পাশাপাশি দ্বাদশ ঘরে ধনুতে অবস্থান করছে মঙ্গল। রাহু মানে ধ্বংস, আর শুক্রের জন্য আগুন আসে। দ্বাদশে মঙ্গল মানেও ধ্বংস। কিন্তু বৃহস্পতি এ সময় বৃশ্চিকে একাদশ ঘরে আছে বলেই ভরসার কথা। অল্পের জন্য ভয়াবহ রক্তস্রোতের সম্ভাবনাটা এড়ানো গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, আর আমার দ্বিতীয় প্রশ্নের জবাব? নিয়োগী দাদা আবার অস্বস্তিতে পড়েছেন বোঝা গেল। বহুক্ষণ চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, রুমির মঙ্গল খুব প্রবল, জানেন তো, মঙ্গল যুদ্ধের রাশি। ওকে একটু সাবধানে রাখবেন। আমি গোয়ারের মতো বললাম, ওসব সাবধানে রাখার কথাটা বাদ দিন। আমার কপালে পুত্রশোক আছে কিনা তাই বলুন। ওটা থাকলে লক্ষিন্দরের লোহার ঘর বানিয়েও লাভ নেই। অজিত নিয়োগী খানিকক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর মৃদুস্বরে বললেন, না, আপনার কপালে পুত্রশোক নেই, তবু ওকে সাবধান রাখবেন। আমার বুক থেকে পাষাণ ভার নেমে গেল। আমি জ্যোতিষশাস্ত্র, ভবিষ্যৎবাণী এসব কোনো কিছুতেই কোনোদিনও বিশ্বাস করিনি। অজিত নিয়োগীর সঙ্গে আমাদের পরিচয় সূত্র অদৃষ্ট গণনা বা ভবিষ্যৎবাণীর নয়, সাহিত্যালোচনা এবং সামাজিক মেলামেশার। এরই মধ্যে ওর কয়েকটা গল্প বই বাজারে বেরিয়েছে। তবু দেশের এরকম পরিস্থিতিতে রুমির রহস্যময় উদ্ভ্রান্ত চালচলনে মনের মধ্যে আত্মবিশ্বাসের খুঁটিটা কখন কেমন করে যেন নড়বড়ে হয়ে গেছে। তাই অজিত নিয়োগীর ভবিষ্যৎবাণীর ক্ষমতার উপর এখন মনে প্রাণে নির্ভর করতে চাইছি। মার্চ 18, 1971, বৃহস্পতিবার। ঢাকা টেলিভিশন স্বাধিকার আন্দোলনকে তুঙ্গে তুলে দিয়েছে তার অভিনব গানের অনুষ্ঠান দিয়ে। এমন অনুষ্ঠান কখনো দেখি নাই। ঢাকার যত প্রথম সারির নামকরা সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, শাহনাজ বেগম, আঞ্জুমান আরা বেগম, সৈয়দ আব্দুল হাদি, খন্দকার ফারুক আহমেদ, রথীন্দ্রনাথ রায় এবং আরও অনেকে মিলে যখন গাইতে থাকেন, সংগ্রাম 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 চলবেই দিনরাত অবিরাম, আর তাদের কয়েকটা চেহারা হাজার হাজার চেহারা হয়ে যায়, তখন মনে হয় বুকের মধ্যে, ঘরের মধ্যে ঝড় উঠে গেছে। সে ঝড়ের মাতামাতি সারা দেশে ছড়িয়ে পড়ছে। মাসুমাকে জিজ্ঞেস করি, কি করে এমন অবাক কাণ্ড সম্ভব হলো, কে করেছে? মাসুমা বলে, এসব মন্টু মামার কীর্তি। মন্টু অর্থাৎ মোস্তফা মনোয়ারকে ধরলাম একদিন। মন্টু, বল না, কি কায়দায় শিল্পীদের এক একটা মাথা হাজার হাজার হয়ে যায়, 2-3 ষাট দাঁড়ানো মানুষ হাজার হাজার মানুষ হয়ে যায়। মোস্তফা মনোয়ার তার স্বভাবসিদ্ধ বিনীত লাজুক হাসি হেসে মাথা চুলকে বলল, এই আর কি, যন্ত্রপাতি বিশেষ তো নেই আমাদের, এই আয়না টায়না দিয়ে অনেক কসরত করে আর কি। মন্টুটা এরকমই, নিজের কোনো কৃতিত্বের কথা নিজের মুখে বলতে হলে এইরকমই তোতো করে। মন্টুর কীর্তি এরকম অভিনব পদ্ধতিতে আরও কয়েকটা গানের টিভি চিত্রায়ন, আমার ঘরে আগুন জ্বেলেছে, শান্তি নিয়েছে কেড়ে, জন্ম আমার ধন্য হলো মাগো, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এসব গান টিভিতে যত দেখানো হয়, ঢাকার ঘরের ভেতর সোফায় বসে থাকা শান্ত নিরীহ মানুষের বুকেও তত ঝড়ের দোলা লাগে। বাইরে পথে প্রান্তরে, বন্দরে, জংশনে যারা রক্তাক্ত সংঘর্ষে নেমেছে, তাদের মাঝে ছুটে চলে যেতে ইচ্ছে করে। মার্চ 19, 1971, শুক্রবার। আজ রুমি একটা অভিনব স্টিকার এনেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন লেখা। বাংলায় লেখা স্টিকার জীবনে এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাচে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। উনি তার আহ্বায়ক। গত শুক্রবার এই সমিতির একটি সভাও হয়ে গেল। শিল্পী সৈয়দ শফিকুল হোসেন এই সভায় সভাপতিত্ব করেছিলেন। ইনি শরীফের বন্ধু ইঞ্জিনিয়ার এসআর হোসেনের ছোট ভাই। বাংলার পটুয়া সমাজের এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে।
বাংলার স্বাধিকার আন্দোলনকে বৃহত্তর জনগণের মধ্যে ছড়িয়ে দেবার লক্ষ্যে শিল্পীরা ঠিক করেছেন কার্টুন, ফেস্টুন, পোস্টার ইত্যাদি তৈরি করে সর্বত্র বিতরণের ব্যবস্থা নেবেন। এই স্টিকার বোধহয় সেই কর্মপন্থারই প্রথম পদক্ষেপ। মার্চ 22, 1971, সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে এতটাই টকবক করেছি, টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। সকাল 9টায় এলেন আমার বড় ননদ লিলিপু ও নন্দায় একরাম ভাই। প্রতি রবিবারে ওরা নিয়মিত আসে বাবার সঙ্গে খানিকক্ষণ কাটাবার জন্য। রুমি, জামি আজ 8:30তেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আমি আর শরীফ তখনও খাবার টেবিলে, খবর কাগজ নিয়ে। একরাম ভাই লিলিবুকে বললেন, তুমি ওপরে যাও বুড়ার কাছে, আমি এখানে একটু কথা কয়ে যাই। লিলিবু সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একরাম ভাই এসে একটা চেয়ারে বসলেন। আমি জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এর কারণ আছে। রুমির মতিগতি দেখে শঙ্কিত হয়ে সপ্তাহখানেক আগে একরাম ভাইকে বলেছিলাম, আপনি রুমিকে ডেকে একটু কথাবার্তা বলুন তো, ও কি ভাবে, কি চায়। একরাম ভাই রুমিকে তার বাসায় ডাকিয়ে 2 দিন কথাবার্তা বলেছেন। আমাকে মুখে কোনো প্রশ্ন করতে হলো না। একরাম ভাই নিজেই বলার জন্য এখানে এসেছেন, বুঝতে পারছি। উনি বললেন, রুমির সঙ্গে আলাপ করে আমি তো হতবাক। এইটুকু ছেলে এই বয়সে এত পড়াশোনা করে ফেলেছে। আগে তো ভাবতাম বড় লোকের ছাওয়াল, হুস হুস করে গাড়ি হাঁকিয়ে বেড়ায়, চোঙো প্যান্ট পরে, গ্যাটম্যাট করে ইংরেজি কয়, আলালের ঘরে দুলাল। কিন্তু এখন দেখতেছি বড় সাংঘাতিক চিজ। মার্কস, এঙ্গেলস একেবারে গুলে খেয়েছে। মাও সেতুংয়ের মিলিটারি রাইটিংস সব পড়ে হজম করে নিয়েছে। এই বয়সে এমন মাথা, এমন ক্লিয়ার কনসেপশন, বাপরে, আমি তো আর দেখি নাই। একরাম ভাইয়ের কথার ধরনই এরকম। বকুনির সময় যেমন ঠেসে বকে দেন, প্রশংসার সময়ও তেমনই অঢেল প্রশংসা করেন। কোথাও কোনো কিপটেমি নেই। আমি ছলছল চোখে বললাম, এত যে ভালো বলছেন, এত মাথা নিয়ে এই ছেলে এখন বাঁচলে হয়। কি যে মাতামাতি করে বেড়াচ্ছে, আপনি ওকে আরেকটু বোঝাবেন। এখনও তো বলতে গেলে শিশু, কেবল আইএসসি পাশ করেছে। ছাত্রজীবন সবটাই পড়ে রয়েছে সামনে। একরাম ভাই হুম বলে গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন। একটু পর বললেন, দেশের অবস্থা তো দেখছি ভালো না। ইয়াহিয়া মুজিবের বৈঠকের কি পরিণতি হবে তাও তো বোঝা যাচ্ছে না। গতকাল আবার ভুট্টো এসেছেন 12 জন উপদেষ্টা নিয়ে। ওরা খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। কাগজে দেখলাম ভীষণ কড়া মিলিটারি পাহারায় প্লেন থেকে নেমেছে। হোটেল ইন্টারকনে আছে, সেখানে নাকি ভয়ানক কড়াকড়ি সিকিউরিটি। শরীফ বলল, কালকে এসেই ভুট্টো ইয়াহিয়ার সঙ্গে 2 ঘন্টা মিটিং করেছে। অথচ ইয়াহিয়া যেদিন এলো সারাদিন মুজিবের খোঁজই করল না। পরদিন দুপুরেরও পরে 2:30টার দিকে দুজনের বৈঠক হয়েছে। একরাম ভাই বললেন, কেমন যেন একটা ষড়যন্ত্র ভাব মনে হচ্ছে। কলিং বেল বেজে উঠল। কাশিম ছুটে গিয়ে দরজা খুলে দিতেই ঘরে ঢুকলেন মুর্তুজা ভাই, মুস্তফা ভাই। আমরা খাবার টেবিল থেকে উঠে বসার ঘরের দিকে গেলাম। বসার পরে কুশল বিনিময় হয় না, সরাসরি প্রশ্ন সবার মুখে, কি মনে হচ্ছে দেশের অবস্থা। শরীফ বলল, আপাত দৃষ্টে মনে হচ্ছে জ্বলন্ত বালিতে খই ফুটছে। ইয়াহিয়া, মুজিব, ভুট্টো বৈঠক করছে। দেশের সর্বশ্রেণীর লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএসপি, ইপিসিএস সবাই নিজ নিজ পেশার ব্যানারে মিটিং করছে, মিছিল করছে। জয়দেবপুরে মিলিটারি পাবলিকের উপর গুলি করেছে। টঙ্গী, নারায়ণগঞ্জে তার প্রতিক্রিয়া হচ্ছে। মিরপুর, চট্টগ্রাম, পার্বতীপুর, সৈয়দপুর বাঙালি বিহারি খুনোখুনি, রক্তারক্তি হচ্ছে। সেনাবাহিনী বিহারিদের উস্কানি আর সাপোর্ট দিচ্ছে। মুস্তফা ভাই বললেন, আগামীকাল কি কোনো রকম গোলমাল হবে বলে মনে হয়? শরীফ বলল, মনে হয় না, তবে জয়দেবপুরের ঘটনায় লোকজন নতুন করে খেপেছে। মিরপুরেও পরিস্থিতি খুব গরম। এদিকে বাঙালিরাও বেশ জঙ্গি হয়ে রয়েছে। গত পরশু বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছাত্র ইউনিয়ন গণবাহিনীর কী সব কুচকাওয়াজ হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রায় 500 ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় মার্চ পাস্ট করছে। তা আবার দেখার জন্য রাস্তার দুধারে হাজার হাজার লোক দাঁড়িয়ে হাততালি দিয়েছে। কাজেই আগামীকাল শেষ পর্যন্ত কি হবে কিছুই বলা যায় না। আগামীকালও তো আবার পল্টন ময়দানে জয় বাংলা গণবাহিনীর কুচকাওয়াজ আছে। আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া, উদ্দীপনা।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবস পালনের আহ্বান এবং কর্মসূচি দিয়েছে ২০ মার্চেই। ভাসানী ন্যাপ এই তারিখে স্বাধীন পূর্ব বাংলা দিবস পালনের আহ্বান জানিয়ে রোজই ঢাকার রাস্তার মোড়ে মোড়ে পথসভা করছে। অন্যান্য ছাত্রদল এবং শ্রমিক দল এবং বিভিন্ন দলের স্বেচ্ছাসেবক বাহিনীও এই দিনকে সামনে রেখে মহা তোড়জোড় শুরু করেছে। মুর্তজা ভাই বললেন, ভাবি, আজকের কাগজে স্বাধীন বাংলার পতাকার ছবি বেরিয়েছে, দেখেছেন? আমি বললাম, দেখব না কেন, ইনফ্যাক্ট পতাকা আমি কিনেও এনেছি এক গাদা। এক গাদা কেন? যারা শেষ মুহূর্তে কিনতে পাবে না তাদের বিলোপ বলে। তাই নাকি? আনন্দ দেখি একটা। আমি দোতলায় উঠে কয়েকটা স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে এলাম। ওরা সবাই এক একটা হাতে নিয়ে খুলে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনারা নিয়ে যান একটা করে, কাল ওড়াবেন। ওরা খুশি হয়ে একটা করে নিয়ে গেলেন। 12টা এলেন শরীফের বন্ধু ও সহকর্মী ইঞ্জিনিয়ার বাঁকা ও মঞ্জুর। বাঁকার ভালো নাম এসআর খান, কিন্তু বাঁকা নামের বিপুল বিস্তারের নিচে আসল নাম চাপা পড়ে গেছে। ওদেরকেও একটা করে পতাকা দিলাম। ওরা যেতে না যেতেই এলেন ফকির, বিকেলে মিনি ভাইরা, এমনি করে রাত 10টা পর্যন্ত বহুজন। দুপুরে খাওয়ার সময় কিটি বলল, আম্মা আমাকে একটা পতাকা দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। আজ কিটি এখান থেকে চলে যাবে, গুলশানে এক আমেরিকান পরিবারে থাকবে আপাতত। গণ আন্দোলন, মিছিল, মিটিং ইত্যাদির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান বিতৃষ্ণা ও বিক্ষোভের কারণে কিটির এখন কোনো বাঙালির বাড়িতে না থাকাই বাঞ্ছনীয়। মাত্র 2 দিন আগে ধানমন্ডিতে মার্কিন কনসাল জেনারেলের বাড়িতে বোমা ছোড়া হয়েছে, যদিও কেউ হতাহত হয়নি। কিটির নিরাপত্তার কারণেই কিটিকে এখান থেকে সরানো দরকার। বিকেলে মিস্টার চাইল্ডার এলেন কিটিকে নিতে। খুব ভারী মন নিয়ে কিটি বিদায় নিল। আমাদেরও বেশ মন খারাপ হলো। আরও একটা কারণে আজ মন খারাপ, সুভান আজ চাকরি ছেড়ে চলে গেল। ওর নাকি রান্নাবান্নার কাজ আর ভালো লাগে না, ও এখন আন্দোলন করবে। তা না হয় করবে, কিন্তু আমাদের বাসার রান্নাবান্নার কি হবে? মার্চ 23, 1971 মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশে উড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠল আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক, সব কিছু মিলে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লাল, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছে। ফটো তুললাম অনেক। ঘুরতে ঘুরতে ধানমন্ডি 2 নম্বর রোডে বাঁকার বাসায় গিয়ে নামলাম। সেখানে খানিকক্ষণ বসে গেলাম ডাক্তার খালেকের বাসায়। বাঁকার বাসার ঠিক সামনে এই রাস্তার উপাশে। ডাক্তার খালেকের বাসায় দেখা হলো তার শালী মদিরা এবং তার স্বামী নেভির অবসরপ্রাপ্ত কমান্ডার মোয়াজ্জেমের সঙ্গে। নেভি থেকে অবসর নেওয়ার পর মোয়াজ্জেম একটা রাজনৈতিক দল গঠন করেন 2 বছর আগে। নামটা বেশ বড়, লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটি। মোয়াজ্জেমের সঙ্গে যখনই দেখা হয় তিনি হেসে হেসে বলেন, শেখ সাহেবের 6 দফা, আমার কিন্তু 1 দফা, তা হলো পূর্ব বাংলার স্বাধীনতা। আজ মোয়াজ্জেম বললেন, শেখ সাহেবও এখন 1 দফা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছেন। কীরকম? আজ সকালে ওকেও স্বাধীন বাংলাদেশের পতাকা তুলতে হয়েছে নিজের বাড়িতে। মিসেস খালেক বললেন, পল্টন ময়দানে কুচকাওয়াজ দেখতে গিয়েছিলেন নাকি? না, শুধু রাস্তায় রাস্তায় ঘুরলাম নতুন পতাকা দেখতে। অফিস বিল্ডিংগুলোতেও স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছে, ইন্টারকন্টিনেন্টালেও। ওখানে এত মিলিটারি থাকা সত্ত্বেও পারল কি করে? মোয়াজ্জেম বলে উঠলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাঙালির মনও তাই। বিদেশি দূতাবাসগুলিতেও নতুন পতাকা, কি যে ভালো লাগছিল দেখতে। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সার সেটে রেখেছে। প্রত্যেকটা পোস্টারে একটা মানুষের মুখ, নিচে লেখা, এদেরকে খতম করো। মুখটা একদম ইয়াহিয়ার মুখের মতো। বলেন কি, আমাদের তো যেতে হবে দেখতে। টেলিভিশন অনুষ্ঠান যে আজকে শেষই হয় না। অন্যদিন 9:30টার মধ্যে সব শুনশান। আজ দেখি মহোৎসব চলছে তো চলছেই। সুকান্তর কবিতার উপর চমৎকার 2টো অনুষ্ঠান হলো। একটা ছাড়পত্র, মোস্তফা মনোয়ারের প্রযোজনা, ডক্টর নওয়াজেশ আহমেদের ফটোগ্রাফির সঙ্গে কবিতা আবৃত্তি, আর একটা দেশলাই, বেলাল বেগের প্রযোজনা। সুকান্তর দেশলাই কবিতাটি আবৃত্তির সঙ্গে সঙ্গে টিভি পর্দায় দেখা গেল
অসংখ্য দেশলাইয়ের কাঠি একটার পর একটা জ্বলে উঠছে। একটা কাঠি থেকে আরেকটা আগুন ধরতে ধরতে সবগুলো মশালের মতো জ্বলতে লাগলো পুরো টিভি পর্দা জুড়ে। এরপর শুরু হলো আব্দুল আল মামুনের এক নাটক, আবার আসিব ফিরে। 69-এর গণ অভ্যুত্থানের শহীদ একটা ছেলের বিস্তৃত প্রায় স্মৃতি আবার উজ্জ্বল হয়ে আসে 71-এর গণ আন্দোলনে। নাটক 23শে মার্চ রাত 11:15টায় শুরু হয়ে শেষ হয় 24শে মার্চের প্রথম প্রহরে। রাত 12:09 ঘোষক সরকার ফিরোজ উদ্দিন সমাপনী ঘোষণায় বলেন, এখন বাংলাদেশ সময় রাত 12:09। আজ 24শে মার্চ বুধবার, আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। এরপর পাকিস্তানি ফ্ল্যাগের সঙ্গে পাক সার জামিন সাতবাদের বাজনা বেজে ওঠে। এতক্ষণ বোঝা গেল 23শে মার্চ প্রতিরোধ দিবসে বীর বাঙালিরা টেলিভিশনে পর্দায় পাকিস্তানের পতাকা দেখাতে দেয়নি। 25শে মার্চ 1971 বৃহস্পতিবার। 23শে মার্চের উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারদিক থেকে খালি নৈরাশ্যজনক খবর শোনা যাচ্ছে। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। শেখ মুজিব প্রতিদিন প্রেসিডেন্ট ভবনে যাচ্ছেন আলোচনা করতে, বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন আলোচনা এগোচ্ছে। ওদিকে আন্দোলনকারী জঙ্গি জনতাকে বলছেন, দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যান, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। বেশ কিছুদিন থেকে মুখে মুখে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। বিশ্বাস হতে চায় না কথাটা, তবু বুক কেঁপে ওঠে। ওদিকে চট্টগ্রাম থেকে 2-3 জন বন্ধুর টেলিফোনে জানা গেছে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সে অস্ত্র চট্টগ্রামের বীর বাঙালিরা খালাস করতে দেবে না বলে মরণপণ করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মি ঝাঁপিয়ে পড়েছে ওদের উপর। রুমির মুখে 2 দিনের খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল খামচে ধরে রুমি বলল, আম্মা বুঝতে পারছো না, মুজিব ইয়াহি আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার একটা অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না, স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রাম করে। আমি শিউরে উঠলাম। বলিস কি রে, পাকিস্তান আর্মির কাছে আছে যুদ্ধের লেটেস্ট মডেলের সব অস্ত্রশস্ত্র, তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম কি দিয়ে করবি? রুমি উত্তেজিত গলায় বলল, এক্স্যাক্টলি, সেই প্রশ্ন আমারও। সাদা গাড়িতে কালো পতাকা উড়িয়ে শেখ রোজ প্রেসিডেন্ট হাউসে যাচ্ছেন আর আসছেন, আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না। ওদিকে প্লেনে করে হাজার হাজার সৈন্য এসে নামছে, চট্টগ্রামে অস্ত্রভর্তি জাহাজ ভিড়ছে, আর এদিকে ঢাকার রাস্তায় লাঠি হাতে বীর বাঙালিরা ধেই ধেই করে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে হৃষ্টচিত্তে বাড়ি ফিরে পেট পুড়ে মাছ ভাত খেয়ে ঘুম দিচ্ছে। পল্টন ময়দানে দামি বন্দুক ঘাড়ে কুচকাওয়াজ করছে। আমরা কি এখনো রূপকথার জগতে বাস করছি নাকি? ছেলে মানুষের একটা সীমা থাকা দরকার। তাহলে এখন উপায়? উপায় বোধহয় আর নেই আম্মা। ভয় আর আতঙ্কের একটা হিম বাতাস আমাকে অবশ করে দেয় যেন। না না, ওরকম করে বলিস না। তুই শেখের রাজনীতি সমর্থন করিস না তাই এ কথা বলছিস। তোরা হলি জঙ্গি বাঙালি, খালি মারমার কাট কাট। শেখ ঠিক পথে আন্দোলনকে চালাচ্ছেন। ইয়াহিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও এভাবে অহিংস অসহযোগ আন্দোলন চালিয়ে জনগণ তাদের দাবি ঠিকই আদায় করে নেবে। আমার তুমি কোন আহাম্মকের স্বর্গে বসে আছো? শুধু কয়েকটা বিষয় তলিয়ে দেখো। পূর্ব পাকিস্তানে বর্তমানে যা যা ঘটছে সবই পাকিস্তান সরকারের বিরুদ্ধে। স্বাভাবিক হিসেবে এগুলি সবই বিষম রাষ্ট্রদ্রোহিতা। দেশের সর্বময় কর্তা প্রেসিডেন্ট খোদ হাজির, অথচ দেশ চলছে শেখের কথায়। লোকে অফিস আদালত ব্যাংক সব চালাচ্ছে শেখের বলার সময়। তারপর দেখো পাকিস্তান সরকারের হেনস্থা। টিক্কা খানকে কোনো বিচারপতির শপথ গ্রহণ করাতে রাজি হলো না বলে বেচারা গভর্নর হতে পারল না, শুধু মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে কাজ চালাচ্ছে। প্রেসিডেন্ট ঢাকায় এসে নামলো আর তার বাসভবনের সামনে বিক্ষোভ। সেনাবাহিনীর জন্য কোনো বাঙালি খাবার জিনিস বেচছে না। ওরা কতদিন ডাল রুটি খেয়ে থেকেছে। তারপর প্লেনে করে পশ্চিম পাকিস্তান থেকে খাবার আনতে হয়েছে। এত সব কাণ্ডের পরেও ইয়াহিয়া সরকার একদম মুখ বুজে চুপ করে আছে। কেন বুঝতে পারছো না? ওরা শুধু শুধু সময় নিচ্ছে। ওরা আলোচনার নাম করে আমাদের ভুলিয়ে রাখছে। শেখ বড্ড দেরি করে ফেলছেন। এই পথে এভাবে আমরা বাঁচতে পারবো না। আমি রাগ করে বললাম, দাড়ি কামিয়ে সাবান মেখে ঠান্ডা পানিতে ভালো করে গোসল কর দেখি বাপু, মাথায় বড্ড গরম হয়ে গেছে। রুমি নীরবে উঠে নিজের ঘরে চলে গেল। আমি কেমন যেন চুপসে গেলাম। নিজের মনেও আর জোর পাচ্ছি না।
আজ আবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দম্পতি আতিক ও বুলুর বাসায় রাতে খাবার দাওয়াত আছে। এরকম অবস্থায় দাওয়াত খেতে যেতে ইচ্ছে করে না, আবার ঘরে বসে থাকতেও ফাপড় লাগে। শরীফের মিটিং ছিল ঢাকা ক্লাবে, অতএব আমি একাই গেলাম আতিকের বাসায়। সেখানে দেখা হলো এনায়েতুল্লাহ খান ও তার স্ত্রী লিনার সঙ্গে, লিনার ছোট ভাই জিল্লুর রহমান খান ও তার আমেরিকান বউ মার্গারেটের সঙ্গে। আরও এসেছে আতিকের বন্ধু হালিম ও তার স্ত্রী মনি, আতিকের ভাইরা ভাই ফাত্তা এবং তার স্ত্রী। সকলের মুখে একই কথা, কি হবে কি হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া নাকি কাউকে না জানিয়ে লুকিয়ে প্লেনে চড়ে পশ্চিম পাকিস্তান চলে গেছে। রাস্তায় নাকি ইতিমধ্যেই পাক আর্মি নেমে গেছে। আমি বুঝতে পারছি না আর্মি কেন নামবে। রাত 9:30টার সময় মাসুমা ফিরল অফিস থেকে। কিছুদিন আগে তার বড় ভাই রফিকুল ইসলামের বাসা ছেড়ে এখন মেজ ভাই আতিকুল ইসলামের বাসায় থাকছে। সে এলো ঝড়ে পড়া পাখির মতো বিধ্বস্ত চেহারা নিয়ে। সবার মধ্যে যে আশঙ্কা, তার মধ্যেও তাই। বরং টিভি স্টেশনে সে আমাদের চেয়ে বেশি কিছু শুনেছে। কিন্তু মাসুমা আমাদের সঙ্গে বসল না, বলল, আমি খুব বেশি টায়ার্ড, নিজের ঘরে যাই। অনেক বলা সত্ত্বেও সে আমাদের সঙ্গে খেলো না। আমাদেরও খিদে ছিল না, কোনো মতে খাওয়া সারলাম সবাই। রাত 10টায় শরীফ ফোন করল, এখনও দেরি করছো কেন? শহরের অবস্থা ভালো নয়, বহু জায়গায় জনতা নতুন করে ব্যারিকেড দিচ্ছে। ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছে, অনেক রাস্তায় আর্মির গাড়ি দেখা যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামি ছুটে এলো ঘরে। কি ব্যাপার? 2-3 রকমের শব্দ, ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠাঠা শব্দ, চি করে আরেকটা শব্দ। আকাশে যেন কি জ্বলে জ্বলে উঠছে, তার আলোয় ঘরের ভেতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকে মাঠ পেরিয়ে ইকবাল হল, মহসিন হল, আরও কয়েকটা হল, ইউনিভার্সিটি কোয়ার্টারে কয়েকটা বিল্ডিং। বেশিরভাগ আওয়াজ সেই দিক থেকে আসছে, সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। আগুনের ফুলকির মতো কি যেন চি শব্দের সঙ্গে এদিক পানে উড়ে আসছে। রুমি হঠাৎ লাফ দিয়ে কালো এবং স্বাধীন বাংলার পতাকা দুটোই নামিয়ে ফেলল। হঠাৎ মনে পড়ল একতলার ঘরে বারেক, কাশেম ওরা আছে। হুড়হুড় করে সবাই নিচে নেমে গেলাম। রান্নাঘরের ভেতর দিয়ে উঠানের দিকের দরজাটা খুলতেই আমাদের অ্যালসেশিয়ান কুকুর মিকি তীর বেগে ঘরে ঢুকে আমাদের সবার পায়ে লুটুপুটি খেতে খেতে করুণ স্বরে আর্তনাদ করতে লাগল। উঠানের দিকে মুখ বাড়িয়ে ডাকলাম, বারেক, কাশেম। ওদের ঘরের দরজা খুলে বারেক, কাশেম কাঁদতে কাঁদতে ছুটে এসে ঘরে ঢুকল। আমি বললাম, তোমরা তোমাদের বিছানা নিয়ে এই ঘরে চলে এসো। মিকিকে আর কিছুতেই ঘর থেকে উঠানে নামানো গেল না। এত গোলাগুলির শব্দ ও ট্রেসার হাউয়ের নানা রঙে আলোর ঝলকানিতে সে দিশাহারা হয়ে গেছে। রুমি তার ঘাড়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ভয় নেই মিকি, ভয় নেই, তুই আমাদের সঙ্গে উপরে থাকবি। তাকে উপরেও নেওয়া গেল না। কি এক মরণ ভয়ে ভীত হয়ে সে খালি কোণা খুঁজছে। শেষে সিঁড়ির নিচের ঘুপচি কোণটাতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইল। বসার ঘরে ফোন তুলে দেখি ফোন ডেড। উঠে গেলাম উপরে, বাবার গলা শুনলাম। রুমি গিয়ে বাবার হাত ধরে মৃদুস্বরে তাকে কি কি যেন বলতে লাগল। বাকিরা তার ঘুম এলো না। আবার ছাদে গেলাম। দূরে দূরে আগুনের আভা দেখা যাচ্ছে, বিভিন্ন দিক থেকে গোলাগুলি, মেশিন গানের শব্দ আসছে। ট্রেসার হাউই আকাশে রংবাজি করে চলেছে। দূর থেকে চিৎকার ভেসে আসছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সব দিকেই দূরে আগুনের স্তম্ভ ক্রমেই স্পষ্ট এবং আকাশচুম্বী হয়ে উঠছে। কারো মুখে কোনো কথা নেই। রুমি জামি নীরব থমথমে মুখে সুতলির বাঁধন খুলে প্লাস্টিকের ব্যাগ একে একে উপুর করল কমোডে। একটু করে ফ্ল্যাশ করে, খানিক্ষণ অপেক্ষা করে, আবার ঢালে, আবার ফ্ল্যাশ করে। একসঙ্গে সব মাল মশলা ঢাললে কমোডের নল বন্ধ হয়ে যাবে। জামি বাসন মাজা পাউডার দিয়ে 3-4 বার করে হামানদিস্তা দুটো মাজলো আর ধুলো। একবার ধুয়ে শুকে দেখে, আবার মাজে, আবার ধোয়। এই কাজ সেরে রুমি মার্কস অ্যাঙ্গেলসের বই, মাওসেতুংয়ের মিলিটারি রচনাবলী সব একটা প্লাস্টিকের ব্যাগে ভরল। আমরা সবাই চিন্তা করতে লাগলাম কোথায় বইগুলি লুকোনো যায়। মাটিতে পুঁততে চাইলে বইগুলি নষ্ট হয়ে যাবে। শেষে মনে পড়ল বারেকদের ঘরের পেছনে বাউন্ডারি ওয়ালের একটা জায়গায় একটা কোটোর মতো আছে। প্রতিবেশী হেসাম সাহেবের বাউন্ডারি ওয়ালের দরুন এই কোটোটার সৃষ্টি হয়েছে। এখানে বইয়ের প্যাকেটটা ফেলে দিলে লুকোনোও থাকবে, নষ্টও হবে না।
ভোরের আলো অল্প ফুটতেই রুমি সাবধানে গুড়ি মেরে ওখানে গিয়ে বইয়ের প্যাকেটটা রেখে দিল। তার উপর ফেলল কয়েকটা শুকনো নারিকেলের পাতা। 26শে মার্চ 1971, শুক্রবার। 6টার দিকে হঠাৎ কানে এলো খুব কাঁপা কাঁপা অস্পষ্ট গলার ডাক, আপা, আপা। চমকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাগানের একটা জবা গাছের নিচে কুকরি মেরে বসে আছেন কামাল আতাউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনার্স পরীক্ষার্থী, মহসিন হলে থাকে। ছুটে নিচে নেমে গেলাম। দরজা খুলে উদ্ভ্রান্ত প্রায় অচেতন কামালকে ধরে তুলে ঘরে নিয়ে এলো রুমিও জামি। ও সারা রাত হলের একতলার একটা বাথরুমে আরও 10-12টা ছেলের সঙ্গে লুকিয়েছিল। ট্রেসার হাউইয়ের দরুন রাতে বেরোতে সাহস পায়নি। এখন সকালের আলো ফুটতে ট্রেসার হাউই বন্ধ হয়েছে। ওরা বাথরুম থেকে বেরিয়ে মাঠ, খানাখন্দল, রেললাইন, পুরো এলাকাটা 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে এসেছে। কামালকে সুস্থ করে রেডিও খুললাম। সূরা বাকারার পর খালি একটা বাজনাই বারে বারে বাজছে, আমার প্রিয় একটা গান, কোকিল ডাকা পলাশ ঢাকা আমার এদেশ ভাইরে। এই গানের সুরে তৈরি যন্ত্রসঙ্গীত। 7টার সময় পাশের ডাক্তার একে খানের বাড়ি গেলাম ফোন করতে। ওদের ফোনও ডেড। ক্রমে ক্রমে আমাদের রাস্তার আরও সব বাড়ির লোকজন সাবধানে উকিঝুঁকি দিতে লাগল। সবার মুখে আতঙ্ক। সবাই সারা রাত জেগেছে, কেউ কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সব বাড়ির ফোনই ডেড। বাড়ি চলে এসে খাবার টেবিলে বসে রইলাম রেডিওর সামনে নিয়ে। জামিকে বললাম, বারেককে সঙ্গে নিয়ে দাদাকে উঠাও, মুখ ধোয়াও, নাস্তা খাওয়াও। কাশেম যন্ত্রচালিতের মতো টেবিলে চা নাস্তা দিয়ে গেল। নাস্তা ফেলে সবাই চায়ের কাপ টেনে নিলাম। 9:30টার সময় হঠাৎ যন্ত্রসঙ্গীত বন্ধ হলো। শোনা গেল একটা রুক্ষ অবাঙালি কণ্ঠস্বর। প্রথমে উর্দু এবং পরে ইংরেজিতে বলল, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ ভঙ্গ করে কেউ বাইরে বেরোলে কি শাস্তি তাও বলল। আর বলল, মার্শাল ল জারি করা হয়েছে। তার নিয়মকানুনগুলো এক এক করে বলে যেতে লাগলো। বেতার ঘোষকের উচ্চারণ, বাচনভঙ্গি শুনে মনে হলো লোকটা একটা সেপাই টেপাই জাতীয় কিছু হবে। সামরিক সরকার আর কাউকে হাতের কাছে না পেয়ে ওকে দিয়ে ঘোষণাগুলি করাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ। যা তাণ্ডব হচ্ছে চারদিকে, কারফিউ না দিলেও বাইরে বের হয় কার সাধ্যি। গোলাগুলির শব্দ থামেই না, মাঝে মাঝে কমে শুধু। আগুনের স্তম্ভ দেখার জন্য এখন আর ছাদে উঠতে হয় না, দোতলার জানালা দিয়েই বেশ দেখা যায়। কালো ধোঁয়ায় রৌদ্র করজ্জ্বল নীল আকাশের অনেকখানি আচ্ছন্ন। মিকির কান্নায় অস্থির হয়ে উঠেছি সবাই। ওর অ্যালসেশিয়ান চরিত্রই বদলে গেছে যেন। অবিশ্রান্ত গোলাগুলির শব্দে এই যাতে সাহসী কুকুর যে এরকম কাহিল উদ্ভ্রান্ত হয়ে পড়বে তাকে ভেবেছিল। ওকে কিছু খাওয়ানো যাচ্ছে না। আমরা সবাই পালা করে ওকে কাছে টেনে ওর গলা জড়িয়ে ধরে সুস্থির রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো ফল হচ্ছে না। বাবাকে নিয়েও হয়েছে মুশকিল। পাকিস্তান সামরিক বাহিনী কেন কি দোষে নিজের দেশের লোকজনকে মারছে তা ওকে বোঝাতে গিয়ে আমাদের সবার মুখ দিয়ে ফেনা উঠে গেল। আমার ভয় হচ্ছে ওর আবার ব্লাড প্রেশার না বেড়ে যায়। টেলিফোন বিকল, রেডিও পঙ্গু, বাইরে কারফিউ, গোলাগুলির শব্দের চোটে প্রাণ অস্থির। বাইরে কি হচ্ছে জানার উপায় নেই। এক্ষেত্রে আমাদের একমাত্র প্রত্যক্ষদর্শী স্কুপ সংবাদদাতা কামাল আতাউর রহমান। সকাল থেকে আমার বারবার একই প্রশ্নে একই কথা বলতে বলতে কামালের জন্য হাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে। আচ্ছা কামাল, রাত 12টার সময় তুমি কি করছিলে? আমি একটা প্রবন্ধ লিখছিলাম, বাংলা সাহিত্যে দেশপ্রেম, 27 তারিখে রেডিও প্রোগ্রামে পড়বার জন্য। কখন গোলাগুলি শব্দ শুনলে? ওই 12টার দিকেই, হয়তো 2-4 মিনিট পরে। আমার এক বন্ধু এসে বলল, তুই এখনও হলে রয়েছিস? জানিস না শহরের অবস্থা ভয়ানক খারাপ, আর্মি আসছে ক্যাম্পাস অ্যাটাক করতে। আমি বাড়ি চললাম, তুইও বেরিয়ে যা। কিন্তু আমরা কেউই আর বেরোবার চান্স পেলাম না। তখনই কানে এলো ভয়াবহ গোলাগুলির শব্দ। একটু পরেই চারদিক আলো হয়ে উঠতে লাগলো। একবার করে আলো জ্বলে আর গুলিগোলা ছোটে। আমার ঘর ছিল 5 তলায়। তাড়াতাড়ি 1 তলায় নেমে এলাম। মহসিন হলের দক্ষিণে ইকবাল হল, তার ওপাশে এসএম হল। মনে হলো ভারী ভারী কামানের গোলা দিয়ে মিলিটারিরা ইকবাল হল উড়িয়ে দিচ্ছে। আমাদের হলের দিকেও গুলি ছুটে আসছিল। তোমাদের হল আক্রমণ করেনি? না, আমরা প্রতি মুহূর্তে ভয় পাচ্ছিলাম এই বুঝি মহসিন হলেও এলো, কিন্তু ওরা আসেনি। আর কোথায় কোথায় অ্যাটাক করেছে বলে মনে হয়? ঠিক বলতে পারবো না, তবে
মনে হয় SM হল, জগন্নাথ হল, শহীদ মিনার, ওই দিক থেকেই শব্দ বেশি পাওয়া গেছে। তোমার কি মনে হয় ইকবাল হল, SM হল সব একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে, সব ছেলেদের মেরে ফেলেছে? কি করে বলবো, আমরা তো একতলার বাথরুমে লুকিয়েছিলাম। শব্দ শুনে মনে হয়েছে ভারী ভারী গোলা। মহসিন হলের মাথার উপর দিয়েও গুলি ছুটে আসছিল। জানালার কাঁচ ভাঙার শব্দ পেয়েছি সারা রাতি। এক পর্যায়ে কামাল বাথরুমে গেলে রুমি আমাকে বলল, ওকে আর জিজ্ঞেস করো না তো আম্মা, দেখছো না আর কষ্ট হচ্ছে? তা তো দেখছি, কিন্তু কি যে হচ্ছে চারদিকে তাই বুঝবার জন্য। বুঝবার আর কি বাকি আছে আম্মা? যা ঘটবার কথা ছিল তাই তো ঘটছে। চুপ করে রুমির দিকে তাকিয়ে রইলাম। রুমি চোখ ফিরিয়ে নিল। কাল রাত থেকেও বিশেষ কথাবার্তা বলছে না, থম ধরে আছে। আমি ভাবছি রুমির কথাই ঠিক হলো। রুমি নিশ্চয়ই ভাবছে, কেমন জব্দ আম্মা, আহাম্মকে স্বর্গ থেকে ছিটকে পড়েছে তো। কাহাতক ঘরে বসে থাকা যায়। এক সময় উঠে সদর দরজা খুলে গাড়ি বারান্দায় গেলাম। আমাদের বাসার সামনের এই গলিটা কানা। এলিফ্যান্ট রোড থেকে নেমে এসে আমাদের বাসা পেরিয়েই বন্ধ হয়ে গেছে। ওই জায়গাটার উপরে ডক্টর AK খানের বাড়ি। বন্ধ গলি হওয়ার মস্ত সুবিধা, এখানে বাইরের লোকের চলাচল বা ভিড় নেই। এই রাস্তার বাড়িগুলোর বাসিন্দারা আমরা অনেক সময় গলির উপর দাঁড়িয়ে গল্প করি। গলিটা যেন আমাদের সকলের এজমালি উঠান। 1959 সালে এখানে বাড়ি করে উঠে আসার পর যতবার দেশে কারফিউ পড়েছে, আমরা বাড়ির সামনের এই গলিতে দাঁড়িয়ে বহু সময় গল্পগুজব করে কাটিয়েছি। আজ কিন্তু গাড়ি বারান্দা পেরিয়ে গলিতে পা রাখতে সাহস হলো না। গোলাগুলির শব্দে এখনো আকাশ ফাটছে। মাঝে মাঝে কুকুরের চিৎকার কানে ভেসে আসছে। সেই সঙ্গে মনে হচ্ছে যেন মানুষেরও চিৎকার, খুব অস্পষ্ট। নাকি আমার ভুল? এত বিরামহীন গোলাগুলির পরেও কোনো মানুষ কি বেঁচে আছে চিৎকার দেওয়ার জন্য? আশ্চর্যের ব্যাপার, একটা কাক, চিল কি কোনো পাখির ডাক নেই। বাউন্ডারি ওয়ালের এপাশে শরীর রেখে শুধু মুখটা বাড়ালাম গেটের বাইরে। বাঁদিকে তাকালাম মেইন রোডের পানে। জনশূন্য রাস্তা। অনেকক্ষণ তাকিয়ে থাকলে হয়তো সৈন্য ভর্তি জিপ বা ট্রাক চলে যেতে দেখব, কিন্তু দরকার নেই তা আমাদের দেখে। আমার মুখোমুখি বাসাটা হোসেন সাহেবের। উনি খোলা দরজার ঠিক ভেতরেই চেয়ারে একবার বসছেন, আবার উঠে বারান্দায় আসছেন, আবার তাড়াতাড়ি ভেতরে চলে যাচ্ছেন। বাঁ পাশে ডাক্তার রশিদের বাড়ি। উনি অস্থিরভাবে ঘর বারান্দা করছেন, এখান থেকে দেখা যাচ্ছে। ফিরে ঘরে ঢোকার মুখে গাড়ির দিকে নজর পড়তেই আঁতকে উঠলাম। কাঁচ জুড়ে জলজল করছে সেই স্টিকার, এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। দ্রুত ঘরে ঢুকে রুমিকে বললাম, রুমি, রুমি, শিগগির গাড়ির স্টিকার উঠিয়ে ফেলো। ঠিক সন্ধ্যার মুখে কারেন্ট চলে গেল। বাহ, বেশ, এবার 16 কলা পূর্ণ হলো। গোলাগুলির শব্দ একটু কমেছে মনে হলো। মিকিও যেন একটু ধাতস্থ হয়েছে। ঘর থেকে বেরিয়ে উঠোনের একপাশে ঢাকা জায়গায় তার নিজস্ব জলচৌকিতে গিয়ে বসেছে। সামান্য কিছু খেয়েছেও। আমি 4-5টা মোমবাতি বের করে একতলা দোতলায় 3-4 জায়গায় বসিয়ে দিলাম। আজ সারাদিন বারেক কাশেম আমাদের চারপাশেই ঘোরাঘুরি করেছে। সন্ধ্যার সময় বারেক কাশেমকে বললাম, তোরা এখনই তোদের জিনিসপত্র নিয়ে গেস্ট রুমে রাখ, অন্ধকারে উঠোনে বেরিয়ে কাজ নেই। ওরা কৃতজ্ঞ মুখে দৌড়াদৌড়ি করে বিছানাপত্র এনে রেখে আমাদের কাছাকাছি মাটিতে এসে বসল। মনে হলো আমরা সবাই নুহের নৌকায় বসে আছি। বাড়িতে একটা ভালো রেডিও নেই। এবার 20 ফেব্রুয়ারির শেষ রাতে আমরা বাড়ি শুদ্ধ সবাই বাইরে ছিলাম। সেই ফাঁকে বাসায় চোর ঢুকে অনেক জিনিসের সঙ্গে আমাদের ভালো রেডিওটা নিয়ে যায়। এতদিন কিটির দামি রেডিওটাই ব্যবহার করতাম। ও গুলশানে চলে যাওয়াতে রুমি জামিন নড়বড়ে 2-in-1টা দিয়ে কোনো মতে কাজ চালাই। কিন্তু এটাতে BBC বাংলার সার্ভিসটা ধরা যায় না। আকাশবাণীও ঢাকার রাস্তায় আর্মি নেমেছে, এর বেশি কিছু বলেনি। টিভি বন্ধ। কি আর করি, তাড়াতাড়ি নাওয়া খাওয়া সেরে কাজের লোকেদের রেহাই দিলাম। সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, হঠাৎ রুমি থমকে দাঁড়ালো। মিকির কোনো সারা শব্দ নেই যে, একেবারে নর্মাল হয়ে গেছে মনে হচ্ছে। জামি বলল, ওকে ভেতরে আনা হয়নি। আবার আমরা সবাই নিচে নামলাম। দরজা খুলে উঠানে নেমে মিকির জায়গায় গিয়ে দাঁড়ালাম। মোমবাতি কাঁপা কাঁপা আলোয় দেখলাম মিকি মরে পড়ে আছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের লেখা 71 দিনগুলি, আজ দ্বিতীয় পর্ব।
আপনারা যারা গল্প কথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। যদি গল্প ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।